এই মহিলাটি দিনের বেলা একজন জেন্টল হাউসওয়াইফ, কিন্তু রাতের বেলা তিনি একজন টপ অ্যাসাসিন, যাকে পুলিশ গত 4 বছর ধরে খুঁজে বেড়াচ্ছে এবং কোনো সূত্রই পায়নি। তিনি ভেবেছিলেন যে তার এই দ্বৈত পরিচয়টি নিখুঁতভাবে লুকানো আছে, কিন্তু তিনি জানতেন না যে তার প্রতিটি পদক্ষেপ ইতিমধ্যেই অন্ধকারে থাকা কোনো এক রহস্যময় ব্যক্তির নজরে রয়েছে। 4 বছর পর কিংফিশার নামক অ্যাসাসিন আবার ফিরে এসেছে, যা দেখে পুলিশ বাহিনী তৎক্ষণাৎ সর্বোচ্চ সতর্ক অবস্থায় চলে যায়, কারণ 4 বছর আগে কিংফিশারের করা অপরাধগুলোর আজ পর্যন্ত কোনো সমাধান হয়নি। সেই বছর কিংফিশারকে ধরার দায়িত্বে থাকা হোমিসাইড বিভাগের এক গোয়েন্দা কর্মকর্তা সাথে সাথে নিহত ব্যক্তির হোটেলে তদন্তের জন্য ছুটে যান, এবং তার অধীনস্থরা ইতোমধ্যে নিহতের পরিচয় বের করে ফেলেছিলেন। নিহত ব্যক্তির বয়স 38 বছর এবং সে একজন প্রাক্তন অপরাধী যে মাত্র 3 দিন আগে জেল থেকে ছাড়া পেয়েছে। এই লোকটি বিশাল অঙ্কের বিমার টাকা আত্মসাৎ করার জন্য একটি ভুয়া সড়ক দুর্ঘটনা ঘটিয়ে তার গর্ভবতী স্ত্রীকে হত্যা করেছিল। যেহেতু সে তখন মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল এবং তার স্ত্রী সামনের যাত্রীর আসনে বসা ছিল, পুলিশ কখনোই পরিকল্পিত হত্যার কোনো প্রমাণ পায়নি। তাই শেষ পর্যন্ত তাকে কেবল মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে মৃত্যুর কারণ হওয়ার জন্য 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়। নিহত ব্যক্তিটি আগে থেকেই ওয়েক আপ কলের জন্য বলে রেখেছিল এবং তার কাছে বিদেশে যাওয়ার বিমানের টিকিটও ছিল, যা থেকে স্পষ্ট বোঝা যায় সে বিমার টাকা নিয়ে বিদেশে পালিয়ে গিয়ে নতুন জীবন শুরু করার প্রস্তুতি নিচ্ছিল। যেদিক থেকেই দেখা হোক না কেন, গুপ্তঘাতক কর্তৃক এ ধরনের লোককে হত্যা করাটা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং ঈশ্বরের নামে বিচার করার মতোই মনে হয়। গোয়েন্দা কর্মকর্তা বুলেটের আঘাতের কোণ হিসাব করে স্নাইপারের অবস্থানটি 500 মিটার দূরে একটি গির্জার ছাদে নির্ধারণ করেন। এত দূর থেকে এমন নিখুঁতভাবে হত্যা করতে পারার কারণে তিনি পুরোপুরি নিশ্চিত হয়ে যান যে খুনি হল কিংফিশার। তার অনুমান অনুযায়ী ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজগুলো আগেই কেউ মুছে ফেলেছিল, তাই তিনি তার অধীনস্থদের নির্দেশ দেন ওই দিন গির্জায় প্রবেশ করা প্রতিটি গাড়ি ধরে ধরে তদন্ত শুরু করতে। কিংফিশারের ফিরে আসার খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং পত্রিকার ব্যুরো চিফ 4 বছর আগে কিংফিশারের পেছনে থাকা তাইচেংকে আবার এই ঘটনার খোঁজ নেওয়ার নির্দেশ দেন, কারণ সেবার তাইচেং কিংফিশারের হাতে প্রায় মারাই যাচ্ছিল। তাই তার আসল পরিচয় বের করাটা তার জন্য আরও বেশি জরুরি। কিন্তু তাইচেং অস্বাভাবিক আচরণ করে তার হাতে থাকা মাদকের মামলার তদন্ত চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল থাকে। ব্যুরো চিফ যতই বোঝানোর চেষ্টা করুন না কেন, সে কোনোভাবেই কিংফিশারের রিপোর্টটি নিতে রাজি হয় না। অন্যদিকে টিম লিডার কিম এবং তার সহকর্মীরা কিংফিশারের মামলার ওপর বিশেষজ্ঞদের বিশ্লেষণ দেখছিলেন। বোনা 4 বছর ধরে গুপ্তঘাতকের পেশা থেকে দূরে ছিল, যদিও প্রত্যাবর্তনের পর তার প্রথম মিশনটি সে অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন করেছে। তবুও সবাই চিন্তিত ছিল যে পারিবারিক জীবন এবং পরিচয়ের এই পরিবর্তন একজন গুপ্তঘাতক হিসেবে তার দক্ষতার উপর প্রভাব ফেলতে পারে। ঘটনা প্রমাণ করে যে তাদের এই দুশ্চিন্তা পুরোপুরি অপ্রয়োজনীয় ছিল। বোনা যখনই বন্দুক হাতে নেয়, সে সাথে সাথে গুপ্তঘাতকের রূপে ফিরে যায় এবং তার মিশনগুলো আগের মতোই মসৃণ ও নিখুঁতভাবে সম্পন্ন করে। মিশন না থাকলে সে 1 সেকেন্ডের মধ্যে আবার মায়ের পরিচয়ে ফিরে যেতে পারে, ভিডিও কলের মাধ্যমে মেয়েকে আদর করে গান শোনায়। কাজ শেষে তাইচেং তার বন্ধু দংজিনের সাথে দেখা করে। যদিও সে কিংফিশারের রিপোর্টটি প্রত্যাখ্যান করেছিল, তবুও সে পরীক্ষামূলকভাবে জানতে চায় যে এবারের খুনি সত্যি সত্যি খবরে বলা কিংফিশার কিনা। দংজিন কোনো দ্বিধা ছাড়াই উত্তর দেয়, শতভাগ নিশ্চিত যে এটা সে ই। তাইচেং আবার খোঁজ নেওয়ার চেষ্টা করে জানতে চায় যে 4 বছর আগের তুলনায় অপরাধস্থলে কোনো নতুন সূত্র পাওয়া গেছে কিনা। দংজিন তাকে জানায় পুলিশ অপরাধস্থলে একটি ছোট হাঙরের স্টিকার পেয়েছে এবং তা ন্যাশনাল ফরেন্সিক সার্ভিসে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কিন্তু এই ধরনের স্টিকার সব জায়গায় পাওয়া যায় এবং বাচ্চা আছে এমন প্রায় প্রতিটি পরিবারই এটি কেনে, তাই এর সূত্র ধরে খুনিকে খুঁজে বের করা খুব কঠিন। তাইচেং হেসে মজা করে বলে যে তার মেয়েও এই ছোট হাঙরের স্টিকার খুব পছন্দ করে। মনে হচ্ছে কিংফিশার এবং তার মেয়ের রুচি একই রকম। এই বিষয়টি যদি রিপোর্টে লেখা হয় তবে এর ভিউ বা ক্লিক অনেক বেড়ে যাবে। দংজিন এটাকে শুধুই একটি কৌতুক হিসেবে নেয় এবং খেয়াল করে না যে তাইচেংয়ের মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে এবং তার চোখের দৃষ্টিতে গভীর ভাবনার ছাপ পড়েছে। কাজ শেষে বোনা প্রথমে তার মেয়েকে স্কুল থেকে আনতে যায় এবং তার মেয়ে তাকে পুরস্কার হিসেবে একটি ছোট হাঙরের স্টিকার দেয়। 3 জনের পরিবার যখন শাশুড়ির ফ্রাইড চিকেনের দোকানে খেতে যায়, তখন তাইচেং হঠাৎ করে বোনার জামার হাতায় লাগানো ছোট হাঙরের স্টিকারটি দেখতে পায় এবং মুহূর্তের জন্য জমে যায়। ঠিক একই সময়ে ছোট চুলওয়ালা একজন মহিলা একটি ঘন তথ্যে ভরা দেয়ালের সামনে দাঁড়িয়েছিল, যেখানে থাকা সব কিছুই বোনা সম্পর্কিত ছিল, যার মধ্যে শুধু তার পরিবারের সদস্যরাই নয় বরং তার সম্পন্ন করা মিশনগুলোও অন্তর্ভুক্ত ছিল। পরের দিন ছোট চুলের সেই মহিলাটি বোনার দলে নতুন সদস্য হিসেবে যোগ দিতে আসে। সে নিজের নাম হিউন নাম বলে পরিচয় দেয় এবং জানায় যে বিষ প্রয়োগে হত্যা করায় সে পারদর্শী। তার নিজের হাতে তৈরি করা স্প্রে 20 কয়েক সেকেন্ডের মধ্যে মানুষের প্রাণ কেড়ে নিতে পারে। এমনকি ফরেন্সিক ডাক্তাররাও এর কোনো চিহ্ন খুঁজে পান না। তাকে দলে নিয়োগ দেওয়া টিম লিডার কিম এরপর একে একে দলের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দিতে শুরু করেন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইয়াংজাল নথি তৈরির দায়িত্বে আছেন। তার হাতে তৈরি করা কাগজপত্র এতটাই নিখুঁত হয় যে সেখানে কোনো ত্রুটিই খুঁজে পাওয়া যায় না। সবসময় অস্ত্রাগারে থাকা রহস্যময় তেমন উন্নত মানের সরঞ্জাম তৈরির দায়িত্বে আছেন, যেগুলোর কর্মক্ষমতা পুলিশের ব্যবহৃত অস্ত্রের চেয়েও অনেক উন্নত। ডাক্তার কোচ ছদ্মনামের দলের সদস্য যে কোনো ব্যক্তির মৃত্যুকে চিকিৎসার ত্রুটি
ত্রুটি হিসেবে সাজিয়ে দিতে পারেন। তরুণ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জি হলেন একজন জিনিয়াস হ্যাকার, যিনি প্রতিটি মিশনে একজন অপরিহার্য কম্পিউটার বিশেষজ্ঞ। টিম লিডার কিম পুরো পরিস্থিতি পরিচালনা করার দায়িত্বে আছেন, যিনি গুপ্ত হত্যাগুলোকে নিখুঁত দুর্ঘটনার রূপ দেন, যাতে পুলিশ যতই তদন্ত করুক না কেন তারা কোনো সূত্রই খুঁজে পায় না। সবশেষে টিম লিডার কিম দলের সেরা অস্ত্র বোনার সাথে পরিচয় করিয়ে দেন, কিন্তু হিউন নাম বেশ তাৎপর্যপূর্ণভাবে জানায় যে সে তাকে আগে থেকেই চেনে। সেদিন রাতের বিভাগীয় ডিনারে হিউন নামের দৃষ্টি সবসময় বোনার দিকেই ছিল। বোনাকে তার স্বামী ও মেয়ের সাথে ভিডিও কলে কথা বলতে দেখে সে চারপাশের মানুষের ভিড়ের তোয়াক্কা না করে সরাসরি বোনাকে তার ছদ্মনাম কিংফিশার বলে ডেকে ওঠে। বোনার চেহারা মুহূর্তেই গম্ভীর হয়ে যায়, আর হিউন নাম অত্যন্ত আক্ষেপের সাথে বলে যে এত বিখ্যাত কিংফিশার এখন একজন বিবাহিত নারী এবং একটি সন্তানের মা হয়ে গেছে। যারা তাকে প্রশংসা করত তারা যদি জানতে পারে যে তাদের স্বপ্নের নায়ক এমন সাধারণ পারিবারিক জীবনে আটকা পড়েছে, তবে তারা নিশ্চয়ই খুব হতাশ হবে। বোনা বুঝতে পারে যে হিউন নাম যেন তার প্রতি একটু বেশি আগ্রহী, তাই সে কড়া ভাষায় তাকে মনে করিয়ে দেয় যে প্রত্যেক মানুষ তার নিজের জন্য যা ভালো মনে করে সেই সিদ্ধান্ত নেয়, আর এই সিদ্ধান্তগুলোর প্রতি সম্মান জানানো উচিত। ঠিক যেমন হিউন নামের সংগঠনে যোগ দেওয়াটাও তার নিজের সিদ্ধান্ত ছিল, কেউ তাকে বাধ্য করেনি। এর পেছনের অর্থ ছিল হিউন নামকে বুঝিয়ে দেওয়া যে সে যেন বোনার জীবনে নাক না গলায়। তবু হিউন নাম থামতে চায় না। সে উল্টে বোনাকে জিজ্ঞেস করে যে যদি একদিন সে তার সমস্ত মূল্যবান জিনিস হারিয়ে ফেলে তখন সে কি করবে। বোনা এর উত্তরে বলে যে এমন দিন কখনোই আসবে না। পরের দিন মাত্র কাজে যোগ দেওয়া হিউন নাম সারাদিনের জন্য বিনা অনুমতিতে কাজে অনুপস্থিত থাকে। কাজ শেষের সময় কাছাকাছি এলে বোনা এবং তাইচেং একটি পরিকল্পনা করে, যেখানে তাইচেংয়ের বোন তাদের মেয়েকে দেখাশোনা করবে এবং তারা দীর্ঘ সময় পর নিজেদের মতো করে একটু সময় কাটাবে। কিন্তু বেশি সময় পেরোনোর আগেই তাইচেং একটি রহস্যময় মেসেজ পায়। মেসেজ পাঠানো ব্যক্তি দাবি করে যে সে কিংফিশারের আসল পরিচয় জানে এবং একটি ঠিকানা দিয়ে তাকে একা দেখা করতে আসতে বলে। তাইচেং এক মিশ্র অনুভূতি নিয়ে নির্ধারিত রেস্তোরাঁয় পৌঁছায়। একই সময়ে মাত্র অফিস থেকে বের হওয়া বোনাও একটি মেসেজ পায়, যেখানে ছবিতে তাইচেংকে অচেতন অবস্থায় দেখা যায়। বোনা সাথে সাথে অফিসে ফিরে যায় এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জিয়ের হাতে ছবিটি দিয়ে মেসেজটি যেখান থেকে পাঠানো হয়েছে তার অবস্থান বের করতে বলে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শুধু এর অবস্থানই খুঁজে বের করে না, বরং জানতে পারে যে মেসেজটি হিউন নামই পাঠিয়েছে। যা সবাইকে আরও বেশি অবাক করে তা হলো হিউন নাম হলো সেই ছোট মেয়েটি যাকে 15 বছর আগে তার বাবা প্রায় মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু শেষে বোনা গুলি চালিয়ে তাকে বাঁচিয়েছিল। সে বছর বোনা হিউন নামের বাবাকে হত্যা করেছিল। জানতে পেরে টিম লিডার কিম সন্দেহ করেন যে হিউন নাম বোনার ওপর প্রতিশোধ নেওয়ার জন্যই ইচ্ছে করে সংগঠনে যোগ দিয়েছে। বোনা একবার ফুলের দোকানের মালিককেও বলেছিল যে হয়তো একদিন সেই ছোট মেয়েটি আবার ফিরে আসবে, কিন্তু সে সবসময় চেয়েছিল এমন ঘটনা যেন কখনোই না ঘটে। মেসেজে বোনাকে একা আসার জন্য বলা হয়, তা না হলে তাইচেংয়ের মৃত্যু নিশ্চিত। বোনা আর বেশি কিছু বলার সময় না পেয়ে অস্ত্র হাতে নিয়ে দ্রুত হিউন নামের অবস্থানের দিকে ছুটে যায় এবং তার দিকে বন্দুক তাক করে তাইচেংয়ের অবস্থান জানাতে বাধ্য করে। বন্দুকের নলের সামনে দাঁড়িয়েও হিউন নাম কোনো ভয় পায় না, বরং সে একটি বিষের বোতল বের করে দাবি করে যে এই ওষুধের মাত্র 3 মিলিলিটার পান করলে 5 মিনিট পর গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়বে, যা থেকে আর ওঠা যায় না। আর সে তাইচেংকে পুরো 6 মিলিলিটার খাইয়েছে। বোনা গুলি করে হিউন নামের পেছনে থাকা বিষের বোতলটি ভেঙে ফেলে এবং তাকে এই ফালতু কাজ বন্ধ করার জন্য সতর্ক করে, কিন্তু হিউন নাম তাকে বলে যে 1 ঘন্টার মধ্যে অ্যান্টিডোট না দিলে তাইচেং চিরতরে মারা যাবে। এখানে 2 নম্বর পর্বটি শেষ হয়। পরবর্তী পর্বতের জন্য ভিডিওটি লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।